আচ্ছা দেখো, আমাদের হ্যাটার্স একাডেমিক সাইকেল 1.0 এর শেষ ক্লাস হচ্ছে এটা। এটা আসলে রেকর্ড নেওয়ার কোনো ইচ্ছা আমার মধ্যে ছিল না, লাইভ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেশের চলমান পরিস্থিতি প্লাস নেট ইস্যু সব কিছু মিলে আমি আসলে বাধ্য হয়েছিলাম রেকর্ড নেওয়ার জন্য। তো দেখো, আমাদের জিনিসটা বাকি ছিল সেটা ছিল ডিএনএ অংশটুকু বাকি ছিল। বায়োলজি তোমাদের হাদি ভাই পড়াবে, বাট শুধু ডিএনএ অংশটুকু আমি তোমাদের পড়াচ্ছি আর কি। বোটানির কিছু কিছু টপিক আছে যেগুলো আমি তোমাদেরকে পড়াবো, তো তার মধ্যে ডিএনএ একটা অংশ আর কি। ডিএনএ কি তোমরা সবাই জানো, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সেই ক্লাস 8, 9, 10 থেকে পড়ে আসতেছো। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের মানবদেহের ক্রোমোজোমের ভিতরে থাকে, হ্যাঁ তেন এগুলো অনেক কিছু পড়ছো। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা লাস্ট ক্লাসেই পড়ছো, নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এবং ওদের মধ্যকার মেইন মেজর পার্থক্য কোনটা, সেটা হচ্ছে এখানে থাকবে কি এডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। আর আরএনএতে কি কি থাকে, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। এইখানে হচ্ছে ওদের মধ্যেকার মেইন পার্থক্য। ওকে, এটা ছিল ডিএনএ আর এর মধ্যে একটা মেজর পার্থক্য আর কি। এছাড়া অনেক পার্থক্য আছে যে। তো এখন আসি ডিএনএ কিছু নর্মাল কথাবার্তার বিষয়, যেটা হচ্ছে ডিএনএ কি হচ্ছে একটা আমাদের জীবনের আণবিক ভিত্তি বলা হয়, বা মলিকিউলার কোর অফ লাইফ বলা হয়। কি বলতেছি আমরা, মলিকিউলার কোর অফ লাইফ, এই ডিএনএটাকে বলা হইতেছে। এবং ডিএনএর যে সংজ্ঞাটা সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে সজীব কোষে অবস্থিত, স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড, তাকে আমরা ডিএনএ বলতেছি। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ছিল, বংশগতি ধারক ও বাহক বলা হয় তাকে। তাহলে আমরা তাকে কি বলতে পারতেছি, বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, এবং সংজ্ঞাতে তোমাকে এই জিনিসগুলো লেখাই লাগবে। সে হচ্ছে স্বপ্রজননশীল এবং পরিব্যক্তিক্ষম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মিশে গেছে, যেটা হচ্ছে সরি ফর মাই হ্যান্ড রাইটিং, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক সে। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে অবশ্যই সংজ্ঞাতে বলা লাগবে। এটাই ছিল মেইন কথা আমার, এই জিনিসটা বলার কারণটাই ছিল এই জিনিসটা। তুমি যে সংজ্ঞাটা লিখবে 1 মার্কে আসে, সেটা তোমাকে ডিএনএ জিনিসটা কি সেটা বোঝানোর জন্য তোমাকে এই কথাগুলো আনা লাগবে। এখন একটা কথা হচ্ছে, আমরা তো জানি আমাদের ক্রোমোজোমে হচ্ছে ডিএনএ থাকে, তাই না? এবং ডিএনএর মধ্যে যে স্থানে জিন অবস্থিত সেটাকে আমরা লোকাস বলি, সেটাও আমরা জানি। এবং এক কথা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, ডিএনএ কিন্তু হচ্ছে আমাদের সূত্রাকার হয়ে থাকে, ঠিক না? ডিএনএ কি হয়ে থাকে আমাদের দেহে, সূত্রাকার হয়ে থাকে। তবে বৃত্তাকার ডিএনএও পাওয়া যায়। কি বলতেছি আমি, ডিএনএ কিন্তু নর্মালি সূত্রাকার হয়, কিন্তু ডিএনএ বৃত্তাকারও পাওয়া যেতেছে। কোথায় কোথায় পাওয়া যেতেছে, আদি কোষে পাওয়া যেতেছে, মাইটোকন্ড্রিয়া পাওয়া যেতেছে, ক্লোরোপ্লাস্টে পাওয়া যেতেছে। এই জিনিসটাকে তোমরা মনে রাখতে পারো, AMC, আর্মি মেডিকেল কলেজ। যে এতে হইতেছে আমাদের আদি কোষ বা কি বলে আদি কোষ, এম তো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সিতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই তিনটা জায়গায় আমরা হচ্ছে বৃত্তাকার ডিএনএ পাইতেছি, এবং এই তিনটা মাইটোকন্ড্রিয়া এবং যে ক্লোরোপ্লাস্ট, ওদের নিজস্ব ডিএনএ আছে। আমরা জানি একটা সেলের ভিতরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া থাকে, এবং সেলের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে আমাদের ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, তাই তো? এটা তো বেসিক স্ট্রাকচার। কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং যে ক্রোমোজোম, ওদের যখন তোমরা অবশ্যই পড়ছো জিনিসগুলো, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, বাবা ক্রোমোজোম বলতেছি, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের যে গঠন তোমরা পড়ছো, তখন দেখছো ওদের নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে। বাস এতটুকু তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এবং দেন হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে ডিএনএ 4টা নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইডগুলো কি কি, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। ঠিক আছে, এই 4টা হচ্ছে আমাদের নিউক্লিওটাইড থাকে আমাদের। এছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডিএনএ কিন্তু অম্লীয় হয়ে থাকে। ডিএনএ কি হয়, ডিএনএ হইতেছে অম্লীয় হয়ে থাকে আমাদের। এই জিনিসগুলো হচ্ছে তোমরা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে মনে রাখবা আর কি। আরেকটা জিনিস, সেটা হইতেছে আমরা জানি নিউক্লিওটাইডগুলো একটা অপরটার সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাই না? যেমন এডিনিনের সাথে হচ্ছে আমাদের থাইমিন ডাবল বন্ড দ্বারা, সাইটোসিনের সাথে হচ্ছে গুয়ানিন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে, তাই না? এই যে এগুলো কিন্তু সমপরিমাণে বন্টিত থাকে একটা ডিএনএতে। একটা ডিএনএ অণুতে সমপরিমাণে এডিনিন এবং থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিন থাকার যে নীতিমালা, সেই নীতিমালাটাকে আমরা বলতেছি চারগাভস রুল। কি বলতেছি আমরা,
চার্গাস রুল বলতেছি আমরা। আবারও বলতেছি আমি, একটা ডিএনএ অণুতে এডিনিন এবং থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিন সমপরিমাণ থাকার যে নীতিমালা, সেই নীতিমালাটাকে আমরা বলতেছি চার্গাস রুল। বিজ্ঞানী চার্গাসের নামে এই জিনিসটা করা হয়েছে। তো এই আর কি। আর ডিএনএ কিন্তু অবশ্যই রঞ্জক ধারণ ক্ষমতা তোমরা জানো, সেটা হচ্ছে ফুলজেন স্টেইন ওরা ধারণ করে, যে কারণে এটা ফুলজেন স্টেইনিং বলা হয়। এই ছিল ডিএনএ এর একটা ওভারভিউ, যে ডিএনএ কি করে না করে সেটা একটা ওভারভিউ আমাদের এখানে দেওয়া হয়েছে। এখন যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা তো আমি যেখানে যাবো সেটা হচ্ছে ডিএনএ এর গঠন। ডিএনএ কিভাবে গঠিত হয়েছে, ডিএনএ স্ট্রাকচারটা পরীক্ষায় প্রশ্ন আসবে মূলত সৃজনশীলের জন্য, ওইখান থেকেই আসে। 3টা সিকিউ হচ্ছে সিকিউ, এখান থেকে মূলত 2টা সিকিউর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডিএনএ এর গঠন এবং হচ্ছে ডিএনএ অ্যাপ্লিকেশনের পদ্ধতি। আমি 2টা জিনিসই তোমাদেরকে পড়াবো। তো চলো। আচ্ছা দেখো, এই হইতেছে আমার একটা ডিএনএ, এটা এমন একটা ডিএনএ অণু। তোমাকে পরীক্ষা এই চিত্রটা আঁকা লাগবে, এবং সেখানে হচ্ছে তোমাকে এডিনিন ডাবল বন্ড থাইমিন বা হচ্ছে সাইটোস গুয়ানিন ট্রিপল বন্ড সাইটোসিন, এইভাবে তোমাকে এই জায়গাগুলো কিছু কিছু অল্প অল্প সংখ্যক দিয়ে ফিল আপ করে দিতে হবে। ওকে, মেজর যে বিষয়টা, তোমাকে তো এই চিত্রটা অঙ্কন করা লাগবে। এবং দেখো আমি কিছু জিনিস লিখেছি, যেমন হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম। হোয়াট ডাজ ইট মিন? ওকে, এটা কি বুঝাইতেছে? ডিএনএ অণুটা হইতেছে দ্বিসূত্রক, সেটা তো আমরা জানি, ঠিক না? দ্বিসূত্রাকার। এখন এই ডিএনএ যে সূত্র 2টা, এটা পরস্পর সমদূরত্ব অবস্থিত, এটাও ঠিক আছে। এখন আমরা জানি ডিএনএ স্ট্রাকচারটা কিন্তু কার্বন দ্বারা গঠিত, ঠিক না? মেইন যে স্ট্রাকচার সেটা কিন্তু কার্বন দ্বারা গঠিত। ওকে, তো কার্বন তোমরা কোষ রসায়ন যখন পড়বো তখন ডিটেলসে জানতে পারবা। তো এখন দেখো এখানে হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম হবে একটা সূত্রকের কার্বন মুখীটা, আরেকটা হবে 3 প্রাইম টু 5 প্রাইম। কি বলছি আমি? একটা সূত্রকের এই পাশের যে সূত্রকটা আছে তার যদি কার্বন মুখিতা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, তাহলে ঠিক অপর পাশের দিকে অপর প্রান্তে যেটা হবে সেটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে হবে, অর্থাৎ উল্টা যাবে। মূলত কার্বনগুলো হচ্ছে একটা বন্ড আরেকটা বন্ডের অপোজিট বা বিপরীত ডিরেকশনে হচ্ছে ঘুরে। এটা যদি এখান থেকে এখানে আসে, এটা এখান থেকে এখানে যাবে। মূলত ঘূর্ণনটা হবে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে, কিন্তু সূত্রক 2টা হবে এমন 5 প্রাইম টু 3 প্রাইম হলে এটা 3 প্রাইম থেকে শুরু করে 5 প্রাইমে গিয়ে শেষ হবে। এই ছিল কথা। তোমাকে এই জিনিসগুলো ব্যাখ্যায় বলা লাগবে, বুঝা গেছে? দেন তুমি জিনিসটা বলবা, সেটা হচ্ছে এখানে তো এডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন আছে, এগুলো হচ্ছে তোমাকে উল্লেখ করা লাগবে এখানে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে এডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, এগুলো তোমরা লিখবা 3টা বন্ড দ্বারা 2টা বন্ড দ্বারা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এবং এখানে দেখো এই যে 2টা হেলিক্সের ব্যাস বা একটা সূত্র থেকে আরেকটা সূত্রকে যে দূরত্বটা ঠিক মাঝ বরাবর, আমি যদি ঠিক এই বরাবর, এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব, ঠিক না? এই দূরত্বটা যদি আমি নিই, এটাকে আমরা ব্যাস বলতেছি, বা 2টা হেলিক্সের মধ্যকার ব্যাস বলতেছি। সে ব্যাসটা হবে 20 অ্যাংস্ট্রম। তোমরা জানো 10 অ্যাংস্ট্রমে হইতেছে 1 ন্যানোমিটার, তাই না? সেটা তোমরা জানো, ঠিক না? তাহলে হচ্ছে 20 অ্যাংস্ট্রম সমান 2 ন্যানোমিটার হবে। এই জিনিসটা হচ্ছে তোমাদের লেখা লাগবে। এবং একটা সূত্রকে 2টা সূত্রের যে হচ্ছে প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের যে সংখ্যা, দেখো এখান থেকে একটা প্যাচ শুরু হয়েছে, এখানে একটা প্যাচ শেষ হয়েছে। এই যে প্রতিটা প্যাচের বা ঘূর্ণনের যে সংখ্যা বা ঘূর্ণনের সংখ্যা বলতেছে, ঘূর্ণনের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার হবে। এবং প্রতিটা প্যাচে আমার 10টা করে নাই, 10টা করে এবং আরেকটা যেটা হচ্ছে প্রতিটা প্যাচের এই যে দৈর্ঘ্যটা, এই যে ব্যাসটা জাস্ট একটা ছোট অংশ, এটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। এটা তোমাকে লেখা লাগবে পরীক্ষার খাতার মধ্যে। এবং হচ্ছে আরেকটা বিষয়টা হচ্ছে প্রতিটা প্যাচে, যেমন এই যে একটা প্যাচ, এই প্যাচের মধ্যে 25টা করে হাইড্রোজেনের বন্ধন সংখ্যা থাকবে। 25টা হইতেছে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা থাকবে। কিভাবে বিজোড় সংখ্যা হইলো? কারণ এখানে দেখো 2টা, এখানে হচ্ছে 3টা। এভাবে যদি তুমি কাউন্ট করে যাও, তাহলে এই পুরো প্যাচের ভিতর তুমি 25টা হাইড্রোজেন বন্ধন পাবা টোটাল। এটাও তোমাকে হচ্ছে লেখা লাগবে এখানে। এবং হচ্ছে মনোনিউক্লিয়েটের সংখ্যা হচ্ছে 10 জোড়া, কারণ তোমরা জানো এইভাবে 10 জোড়া যদি না হয় তাহলে তো হচ্ছে 34 অ্যাংস্ট্রম হবে না। এটার সাথে 10 গুণ দিলেই কিন্তু হইতেছে আমি 34 অ্যাংস্ট্রমটা পাইতেছি, ঠিক না? তার মানে মনোনিউক্লিয়েটের সংখ্যা হচ্ছে 10 জোড়া করে। ওকে, এই চিত্রটা দিয়ে আমি যে যে ব্যাখ্যাগুলো তোমাদেরকে বলছি সেগুলো যদি তোমরা লিখে আসতে পারো, দ্যান ইটস ওকে, ফাইন, ইউ উইল গেট 3 আউট অফ 3। আমাদের বইয়ে খুব সম্ভবত 14টা না 15টা করে লেখা আছে না, সবগুলো তোমার লেখা লাগবে না, 8টার মতো লিখতে হবে। আমরা দাগানো বইয়ের যে পিডিএফ দিয়েছি, সেই পিডিএফে যেগুলো লাইনগুলো আমরা দাগায় রাখছি, প্লাস আমি এখন যেগুলো বললাম সেগুলো তুমি পরীক্ষা খাতায় লিখবা। আর এই চিত্রটা মাস্ট,
আমার চিত্র সুন্দর হয় নাই, কারণ আমি এক্সপার্ট না। তোমার যারা আমার ভেটাস একাডেমি সাইকেল আছে তারা হচ্ছে সুন্দর করে চিত্র অঙ্কন করবা, ব্যাখ্যাটা লিখবা, লিখে এডুকেটার গ্রুপে প্লিজ সাবমিট করবা। আমি অথবা হাদি যে কোনো একজন এটাকে চেক করব। এই ছিল হচ্ছে আমাদের ডিএনএর যে ওভারঅল জিনিসপত্রগুলো সেগুলা। এখন আমি তোমাদের এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ কিছু জিনিস লিখে দেবো। চিত্রটা শুধু তোমাদের সবার তোলা হয়েছে, ঠিক আছে? মুছে বলতেছি। ফর অ্যাডমিশন, আবারও বলতেছি এটা শুধুমাত্র অ্যাডমিশনের জন্য একত্রে করে দিতেছি কিছু তথ্য, সেটা হচ্ছে আমি বলবো, আমি লিখবো না। লেখো হেলিক্সের ব্যাস, হেলিক্সের ব্যাস হইতেছে 20 অ্যাংস্ট্রম বা হচ্ছে 2 ন্যানোমিটার। হেলিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম বা হচ্ছে 2 ন্যানোমিটার। একজোড়া মনোনিউক্লিয়েটারের দৈর্ঘ্য, একজোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য হইতেছে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। আমি কিন্তু মুখে বলতেছি, আমার হাতে লেখা বোঝা যাবে না, আমি যতটুকু বুঝতেছি, কারণ আমি এখান থেকে ভাবে গিয়ে লেখা লাগতেছে আমার। তো কি বলছিলাম, একজোড়া মনোনিউক্লিয়েটারের দৈর্ঘ্য কত বলছি? 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিয়েটারের সংখ্যা 10 জোড়া। লেখো 10 জোড়া কিসের সংখ্যা হবে? ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে, ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিয়েটারের সংখ্যা হচ্ছে 10 জোড়া। প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ধন সংখ্যা 25টি। প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ধন সংখ্যা 25টি। ফসফেট সবসময়, লেখো এটা খুব ইম্পর্টেন্ট, ফসফেট সবসময় শর্করার সাথে বা কার্বন যে সাইকেল আছে, কার্বন সাইকেলের সাথে বা গ্লুকোজের সাথে অ্যাস্টার বন্ধনী দিয়ে যুক্ত থাকে। ফসফেট সবসময় অ্যাস্টার বন্ধন মান হইতেছে এইটা, এটাকে বলা হইতেছে অ্যাস্টার বন্ধন। অ্যাস্টার বন্ধনী দ্বারা যুক্ত থাকে। ফসফেট সবসময় শর্করা বা গ্লুকোজের সাথে বা কার্বোহাইড্রেটের সাথে অ্যাস্টার বন্ধনী, গ্লুকোজ কি বলতেছি, কার্বোহাইড্রেট হবে, কার্বোহাইড্রেটের সাথে অ্যাস্টার বন্ধনী দ্বারা যুক্ত থাকবে। ক্ষারক বা বেসগুলা, যে বেসগুলো আছে আমাদের, ক্ষার বা বেসগুলা, সেগুলো অল টাইম কার্বোহাইড্রেটের সাথে গ্লাইকোসাইড বন্ধন দ্বারা যুক্ত থাকবে। গ্লাইকোসাইড বন্ধন হইতেছে এইটা। ক্ষারক বা কি বলছি আমি, ক্ষারক বা বেসগুলো সবসময় কার্বোহাইড্রেটের সাথে গ্লাইকোসাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকবে। আশা করি বুঝা গেছে তোমাদের কথাগুলো। ডিএনএ এর আণবিক ওজন হইতেছে 10⁶ থেকে 10⁹। ডিএনএ এর আণবিক ভর হচ্ছে 10⁶ থেকে 10⁹। আশা করি তোমরা এগুলো সব লিখছো, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট লিখে রাখা, বিশেষ করে যে অ্যাস্টার বন্ধনী দ্বারা যুক্ত থাকে, গ্লাইকোসাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা ইচ্ছা আছে বা ফার্মাসি পড়ার চিন্তা ভাবনা আছে, তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি এগুলো হয়ে গেছে, মুছে ফেলতেছি তাইলে। এখন আমি যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে ডিএনএ যে রেপ্লিকেশন, সেই ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে আমাকে একটু দেখা লাগবে, ঠিক না? ডিএনএ কিভাবে হচ্ছে রেপ্লিকেশন হয়, কারণ আমরা তো যখন তোমরা কোষ বিভাজন পড়ছো যে ইন্টারফেস ধাপের এস ফেজে হচ্ছে ডিএনএ এর অনুলিপন ঘটে। এই অনুলিপনটা কিভাবে ঘটে বা না ঘটে সেটার উপর 3টা হাইপোথিসিস আছে বা 3টা তত্ত্ব আছে। একটা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প, একটা হইতেছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, আর একটা হইতেছে আমাদের বিচ্ছুরণশীল অনুকল্প, আর একটা হইতেছে বিচ্ছুরণশীল অনুকল্প। এখন সংরক্ষণশীল অনুকল্প দ্বারা আসলে কি বুঝাইতেছে, ঠিক না? দেখো, সংরক্ষণশীল অনুকল্প দ্বারা বুঝাইতেছে যেটা মাতৃ ডিএনএ এর যে অনুসূত্র দুইটা, মাতৃ ডিএনএ মাদার ডিএনএ এর অনুসূত্র যে দুইটা আছে, আমরা জানি 2টা সূত্র থাকে একটা ডিএনএতে, সেই সূত্র দুইটা সম্পূর্ণভাবে পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, মানে টোটাল একদম আলাদা হয়ে যাবে। এবং পৃথক হয়ে যাওয়ার পরে প্রতিটা সূত্র একটা ছাঁচ হিসেবে আলাদা 2টি নতুন অনুসূত্র তৈরি করবে।
এবং সেখান থেকে সৃষ্ট নতুন অনুসূত্র ছাঁচ থেকে পৃথক হয়ে নতুন ডিএনএ অণু সৃষ্টি করে মাতৃ অনুসূত্র দুটি আলাদাভাবে সংরক্ষিত হয় আর কি। মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, এই আমার একটা হচ্ছে মাদার ডিএনএ, সেখান থেকে হচ্ছে আমার এই একটা পাশ আলাদা হয়ে গেল। এখন কি হবে, এটাকে একটা বেস চিন্তা করে এই পাশে আরেকটা সূত্রক তৈরি হবে, এই পাশে আরেকটা সূত্রক তৈরি হবে, এই দুইটা সূত্র গিয়ে মিলে দেন হচ্ছে একটা নতুন ডিএনএ তৈরি করবে। মানে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আছে, ওরা গিয়ে নিয়ে একটা নতুন ডিএনএ তৈরি করতেছে। বুঝা গেছে? এটাই হইতেছে। আর যেই মাদার যে ডিএনএ যে সূত্রগুলা, সেগুলা গিয়ে হইতেছে তখন আরেকটা ডিএনএ তৈরি করতেছে, অর্থাৎ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে সংরক্ষণশীল হাইপোথিসিস বা কনজারভেটিভ হাইপোথিসিস আর কি। অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটা কি, যেটা হচ্ছে সব থেকে বেশি আমরা পড়বো, কারণ আমাদের মানবদেহে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতেই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। এটাই সর্বজন স্বীকৃত অনুকল্প বলা যাচ্ছে। ঠিক আছে, এটা বড় আগে আমি একটু বিচ্ছুরণশীলটা বলে ফেলি, কারণ অর্ধ সংরক্ষণশীল বলে ফেলে বিচ্ছুরণের প্রতি আমাদের মন থাকবে না। বিচ্ছুরণশীল অনুকল্প হইতেছে এই প্রক্রিয়ায় মাতৃ ডিএনএর যে অণুগুলো আছে, অর্থাৎ মাদার ডিএনএ যে অণুগুলো আছে, সেগুলো হইতেছে একটু খণ্ডিত হবে। জাস্ট সাপোজ ধরো এই একটা মাদার ডিএনএ, এখান থেকে এতটুকু অংশ খণ্ডিত হয়ে গেছে, বুঝা গেছে? এই খণ্ডিত অংশকে নিয়ে নতুন করে প্রতিলিপি হবে। জাস্ট এই অংশটুকু নিয়ে আমি একটা ছাঁচ হিসেবে কল্পনা করে আমি একটা জিনিস তৈরি করলাম, মানে আমি একটা নতুন প্রতিলিপি তৈরি করলাম। এরপর বিভিন্ন পরিমাণের নতুন পুরাতন খণ্ডকগুলা, এই যে আমি বিভিন্ন খণ্ডে পরিণত করলাম, এখানে একটা নতুন খণ্ডক তৈরি হয়েছে। এখন এই যে পুরাতন খণ্ডক, এইগুলা সব তখন জোড়াতালি দিয়ে একটা নতুন ডিএনএ তৈরি হবে। এটা কি বলতেছে ওরা বিচ্ছুরণশীল অনুকল্প, পুরো ফাউল একটা মতবাদ। যাই হোক, অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটা যেটা হচ্ছে, সেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর কি। যে প্রক্রিয়ায় একটা মাতৃ ডিএনএর অণু থেকে দুইটা নতুন ডিএনএ অণু সৃষ্টি হবে, এবং নতুন সৃষ্ট দুইটা অণুর প্রত্যেকটাতে একটি করে মাদার যে হচ্ছে ডিএনএ একটা সূত্র থাকবে। দ্যাট মিনস এই হইতেছে আমার একটা ডিএনএ, এখান থেকে এই একটা অংশ গেল, দেন এখান থেকে আবার নতুন করে আরেকটা সূত্র তৈরি হলো, বাস এটাই নতুন দুইটা ডিএনএ তৈরি হয়ে গেছে। এটাকে বলা হইতেছে অর্ধ সংরক্ষণশীল। অর্ধ সংরক্ষণশীল কেন বলতেছি, কারণ এখানে মাদার যে ডিএনএটা আছে তার কিন্তু একটা অংশ রয়ে গেছে, তার একটা অংশ রয়ে গেছে, দেন নতুন আরেকটা অংশ তৈরি হয়েছে, দেন দুইটাতেই কিন্তু একটা করে মাদার ডিএনএ থাকতেছে, আরেকটা নতুন প্লেট থাকতেছে, নতুন ধাঁচ থাকতেছে। এটাকে আমরা বলতেছি অর্ধ সংরক্ষণশীল। সবচেয়ে সহজভাবে অর্ধ সংরক্ষণশীল মতবাদ বলতেছি এটাকে আমরা। এখন অর্ধ সংরক্ষণশীল মতবাদটা আমরা ডিটেলসে পড়বো, আর পরীক্ষায় 4 নাম্বার এটাই আসে বেশি, 4 নাম্বার বা 3 নাম্বার আসে বেশি এটা। অর্ধ সংরক্ষণশীল জিনিসটা হচ্ছে, সেখানে কিছু বলার আগে একটা জিনিস বলতে হয়, এটা কারা আবিষ্কার করছিলেন, না হলে হচ্ছে ওনারা আবার মন খারাপ করবেন, ওনারা অনেক কষ্ট করে এগুলো আবিষ্কার করছেন। ওকে, লিখে ফেলো একটু কষ্ট করে। 1957 থেকে 1958 সালে আমাদের এই যে ডিএনএ রেপ্লিকেশনটা যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়, সেটা হইতেছে প্রমাণ হয়। কি বলছি, 1957 টু 1958 এই সময়ের ভিতরে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ যে রেপ্লিকেশন হয় সেটা হচ্ছে প্রমাণিত হয়। এবং ম্যালসন এবং স্টাহল, কি বলতেছি, ম্যালসন এবং স্টাহল নামে দুইজন বিজ্ঞানী, তারা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রথম এই অর্ধ সংরক্ষণ অনুকল্পটা প্রমাণ করেন। তার মানে বলা হবে পরীক্ষায় বেশিরভাগ অপশনে আসে প্রথম কোন অণুজীবের উপর পরীক্ষা করে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প প্রমাণ করা হয়েছে, ইকোলাই ব্যাকটেরিয়ার উপরে। দেন হচ্ছে আমাদের 1960 সালে 1960-তে বিজ্ঞানী সুয়েকা, মানব হেলাকুশে এবং 1961-এ ক্ল্যামাইডোমোনাস শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে প্রমাণ করা হয়। যা বলছি মুখে এগুলো লিখে ফেলিও পিছনে ব্যাক করে। এখন হচ্ছে আমরা অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটা ব্যাখ্যা করব বা হচ্ছে প্রমাণ করব। তো আমি চিত্রটা আঁকি, একটুখানি দেখেন প্লিজ। আমি আগে বিষয়টা ব্যাখ্যা করি কীভাবে কী হয়েছে। প্রথম কথা হচ্ছে, এটা আমার একটা ডিএনএ, এখানে তো হচ্ছে যে হাইড্রোজেন বন্ধনগুলো সেগুলো আছে, আসার পর ঠিক এই পয়েন্ট থেকে দুইটা সূচক আলাদা হয়ে গেছে। এখানে একটা এনজাইম কাজ করে, সেটা আমি বলতেছি। এখান থেকে জাস্ট দুইটা ডিএনএ হচ্ছে আলাদা হয়ে গেছে। নর্মাল আমরা যদি চিন্তা করি, এখান থেকে দুইটা সূত্রকে আমরা আলাদা করে দিছি। এটা হচ্ছে পুরাতন 5 প্রাইম, এই পুরাতন 5 প্রাইমের হইতেছে সূত্রটা হচ্ছে গিয়ে আপনার এখানে গিয়ে হচ্ছে মিলবে, সেটা হইতেছে আমাদের পুরাতন 5 প্রাইম, পুরাতন 3 প্রাইম, পুরাতন 3 প্রাইমের পুরাতন 5 প্রাইম। দেন আমরা কি বলছিলাম, 5 প্রাইম টু 3 প্রাইম হবে, ঠিক উল্টা অপোজিট ডিরেকশন হবে, ঠিক না? তাহলে এটা যেহেতু 5 প্রাইম, তাহলে এটা অবশ্যই 3 প্রাইম হবে। এই থিসিস অনুযায়ী এটা যেহেতু 3 প্রাইম, তাহলে এটা অবশ্যই 5 প্রাইম হবে। বাস এটাই ছিল ডিএনএ সূত্র তৈরি করা। এবং এই যে এই একটা নতুন ধাঁচ তৈরি হয়েছে, এবং এখানে যদি থাকে অ্যাডিনিন, এই সাইডে
দেখা দেখি থাইমিন তৈরি হবে। এখানে যদি থাকে গুয়ানিন, এই সাইডে হচ্ছে থাইমিন তৈরি হবে। এখানে যদি সাইটোসিন থাকে, এই সাইডে গুয়ানিন তৈরি হবে। এখানে যদি থাইমিন থাকে, এই সাইডে অ্যাডেনিন তৈরি হবে। এইভাবে হচ্ছে প্রতিটাতে আপনার নিউক্লিওটাইডগুলো বসবে, বসার পর এখানে হাইড্রোজেন বন্ধন দ্বারা অবশ্যই তারা বসবে, নাহলে তো বন্ধন শক্তিশালী হবে না। এবং একদম যখন এগুলো সব তৈরি হয়ে যাবে, তখন এই পয়েন্ট থেকে ডিএনএটা আলাদা হয়ে যাবে। তখন এটা একটা নতুন ডিএনএ, এটা একটা নতুন ডিএনএ হিসেবে স্বীকৃত পাবে। এটাই হইতেছে ইনে শর্ট ব্রিফ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এখন আপনারা পরীক্ষায় তো এইভাবে লিখলে হবে না, পরীক্ষায় আপনাদেরকে 3টা ধাপে লেখা লাগবে, যেগুলো হচ্ছে আমি এখন আপনাদের বলতেছি। প্রথম ধাপ আপনারা লিখবেন, ধাপ নাম্বার 1। ধাপ নাম্বার 1 লিখেন, ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পরিণত করা। এই যে ডাবল হেলিক্সের এই যে দুইটা স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পরিণত করতে হবে। এই যে এখানে একটা একক স্ট্র্যান্ড, এখানে একটা একক স্ট্র্যান্ড আমরা তৈরি করলাম। এটা হচ্ছে আপনাদের কাজ। ওকে, তো এখানে প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে হেলিকেজ নামক একটা এনজাইম আছে। এই হেলিকেজ নামক এনজাইমটি আপনাদের হচ্ছে এই যে ডাবল প্যাচগুলো খুলতে শুরু করবে। এখানে যে আপনাদের প্যাচ, এটা কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে ও একটা ছোট ছোট প্যাচ, এটা কিন্তু অনেকবার প্যাচানো থাকে জিনিসগুলো। ওকে, অতি ক্ষুদ্র মাইক্রো লেভেলে এই প্যাচগুলোকে খুলতে সাহায্য করে কে? এই হেলিকেজ এনজাইম। এই প্যাচগুলোকে সে খোলা শুরু করে দেয়, এবং এই যে এখান থেকে সে খোলা শুরু করছে, এখানে একটা ওয়াই আকৃতির শেপ তৈরি হয়েছে। এম আই রাইট? এখানে একটা ওয়াই, এই যে এখান থেকে যদি আপনারা চিন্তা করেন এইভাবে আসছে, আসার পর ঠিক এরকম হয়ে গেছে, ঠিক না? দুইটা স্ট্যান্ড এরকম হয়েছে, তাহলে এই জায়গাটা একটা ওয়াই আকৃতির শেপ তৈরি হয়েছে। এই জায়গাটাকে আমরা বলতেছি রেপ্লিকেশন ফর্ক। এই জায়গাটাকে আমরা কি বলতেছি? রেপ্লিকেশন ফর্ক বলতেছি আমরা। এখন কাজটা কি? এই যে সদ্য প্যাচগুলো আমি খুললাম, নতুন প্যাচগুলো, সেটা কি করলাম? সেগুলো যাতে পূর্বের টান বা আকর্ষণের কারণে আবার পুনরায় একত্রিত না হয়। কারণ আমরা জানি ইলাস্টিসিটির একটা ধর্ম আমরা জানি না, ঠিক না? যে ইলাস্টিসিটি বস্তুগুলো কি হয়, রবারকে যদি টান দেন ও কিন্তু আবার আগের জায়গায় ফেরত হয়। এটা তো অতি অবস্থায় পেঁচানো ছিল, আমি এখন একটা খুলছি, ওটা আবার পেঁচায় যাওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক না? এইখান থেকে সাহায্য করা হচ্ছে টপোআইসোমারেজ এনজাইম। এই টপোআইসোমারেজ এনজাইম পৃথক স্ট্র্যান্ড দুটিকে পুনরায় একসাথে প্যাচ করতে বা জোড়া হইতে দেয় না। কি করে না? এখান থেকে আমি ভাঙলাম হেলিকেজ এনজাইম থেকে, এই দুটো তো আবার একত্র হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। এই টপোআইসোমারেজ এনজাইমটা ওরা যাতে কখনোই আর একত্র হইতে না পারে, সেই জিনিসটাকে সে কাজ করে। দেন কি কাজ করতেছে? এখন হইতেছে এসএসবিপি নামে একটা এনজাইম আমার পরিণত হয়, হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এসএসবিপি। এই এসএসবিপি যে কাজটা করতেছে, সে দুইটা স্ট্র্যান্ড যদি একটা অপরটার পরিপূরক, তাই এরা পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি করে সংযুক্ত হয়ে যেতে পারে। এখান থেকে এখন দুইটা আলাদা আছে, কিন্তু এখানে যদি জোরে বড় বড় হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, ব্যাপার তো না, ঠিক না? পেঁচাইলো না, কিন্তু হাইড্রোজেন বন্ধন তো তৈরি হয়ে যেতে পারে। এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা সে পৃথক স্ট্র্যান্ড দুটিকে সংযুক্ত হয় এবং এদের মাঝে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে দেয় না। ঠিক এইখানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনগুলো সংযুক্ত হয়, এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনগুলো সংযুক্ত হয়, ফলশ্রুতিতে এই যে এখানে অ্যাডিনিনের সাথে এখানে থাইমিনের মধ্যে আর হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে না, ওরা আলাদা হয়ে গেছে। এখন বোঝা গেছে কিনা? আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যেটা হইতেছে, এখানে একটা রেপ্লিকেশন বাবল তৈরি হয়। রেপ্লিকেশন অরিজিন থেকে হেলিকেজ এনজাইম ডিএনএ সূত্রের উভয় দিকে তো দুইটি স্ট্র্যান্ডকে পৃথক করে থাকছে। রেপ্লিকেশন ফর্ক, এই যে রেপ্লিকেশন ফর্কে বিপরীত দিকে অগ্রসর হয় এবং মাঝখানে ফাঁকা স্থানে নতুন ডিএনএ প্রতিলিপ দ্বারা পূর্ণ হয়। একে আমরা বলতেছি রেপ্লিকেশন বাবল। কি বলতেছি? রেপ্লিকেশন বাবল বলতেছি। তো রেপ্লিকেশনের দিকটা হবে উল্টা দিকে। এই আমার এখান থেকে গেলে তাহলে রেপ্লিকেশন দিকটা শুরু হবে এইভাবে। এখানে একটা এই জিনিসটাকে আমরা বলতেছি রেপ্লিকেশন বাবল। এই ছিল হচ্ছে আপনার ধাপে ধাপে। তার মধ্যে 3টা এনজাইম আমার খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হেলিকেজ এনজাইম, যেখানে পেঁচানোগুলো খোলা শুরু করছে। টপোআইসোমারেজ এনজাইম, যাতে আবার পুনরায় পেঁচে যেতে না পারে। এসএসবিপি, যাতে এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন, এই যে নিউক্লিওটাইডগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করতে না পারে, সেটা হচ্ছে তারা নির্ধারণ করে। এটা হচ্ছিল আমার ধাপ 1-এর কাজ করুন। আপনারা এই এনজাইমগুলোর নাম উল্লেখপূর্বক এই জিনিসটাকে হচ্ছে ব্যাখ্যা করা লাগবে। এখন আসে নিতেছে ধাপ 2-এ। ধাপ 2-এর নাম হইতেছে সম্পর্ক স্ট্র্যান্ড তৈরি। সম্পর্ক স্ট্র্যান্ড মানে হইতেছে এই যে নতুন যে স্ট্র্যান্ডটা আমি তৈরি করলাম, সে নতুন স্ট্র্যান্ডটা তৈরি করা লাগবে। এখন কিভাবে করব? ডিএনএ পলিমারেজ নামে একটা এনজাইম আছে। এই যে ডিএনএ পলিমারেজ এনজাইম, সে প্রতিটা ছাঁচের, এই যে প্রতিটা ছাঁচ
টেমপ্লেটের স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি নতুন স্ট্র্যান্ড তৈরি করে রেপ্লিকেশন কাজ শুরু করতে থাকে। অর্থাৎ এই যে পুরাতন 5 প্রাইম ছিল, এখন একটা নতুন 3 প্রাইম টু 5 প্রাইম তৈরি হইতেছে, এখানে গিয়ে 5 প্রাইম হবে। এই জিনিসটাকে সে তৈরি করা শুরু করে আবার। বুঝা গেছে কিনা? এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা, এই যে আমার এখানে যে এই থাসটা মাদার থাচের সাথে সে নতুন, সরি এটা হলো মাদার থাচের সাথে নতুন একটা টেমপ্লেট সে তৈরি করছে এবং রেপ্লিকেশন কাজটা শুরু করে থাকে এখান থেকে। এবং নতুন স্ট্র্যান্ড সর্বদা কি বলছিলাম 5 প্রাইম টু 3 মার্ক অভিপ্রামুক্ত হয়। দ্যাট মিনস এখানে হচ্ছে আমার 5 প্রাইম, এই 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে বিন্যস্ত হয়ে সে হচ্ছে তৈরি হবে। এই তো হচ্ছে পুরাতন 3 প্রাইম, এই যে এখানে আসছে পুরাতন 5 প্রাইম, তো এখানে নতুন 3 প্রাইম হবে, এটা নতুন 5 প্রাইম, এবং আমি বলছিলাম কি 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে রেপ্লিকেশনটা হবে। তার মানে এখান থেকে হচ্ছে এদিকে রেপ্লিকেশনটা হবে। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে পুরাতন 3 প্রাইম, এটা হচ্ছে পুরাতন 5 প্রাইম, তাহলে এটা নতুন 5 প্রাইম, এই হচ্ছে আমার নতুন 3 প্রাইম। এবারে ডিএনএ রেপ্লিকেশনটা হবে এই সাইড বরাবর, এবং এখানে ডিএনএ পলিমারেজ এনজাইমটা এই রেপ্লিকেশনটা সূচনা করে থাকে নতুন টেমপ্লেট তৈরির মাধ্যমে। দেন হচ্ছে আরএনএ প্রাইমেজ একটা এনজাইম আছে। এই আরএনএ প্রাইমেজ এনজাইমটা যা করে সেটা হচ্ছে আরএনএ প্রাইমার তৈরি করে থাকে। এই এনজাইম পুরাতন যে স্ট্র্যান্ড বা ছাঁচটা আছে, এই যে স্ট্র্যান্ড বা মাদার যে থাসটা আছে, সেটাকে সে ব্যবহার করে রেপ্লিকেশন ফর্কের কাছে একটা ক্ষুদ্র কমপ্লিমেন্টারি আরএনএ সূত্রক তৈরি করে। বোঝা গেছে? এটা আরএনএ সূত্রক তৈরি করে সেখানে, এই রেপ্লিকেশন ফর্কের কাছে সে একটা আরএনএ সূত্রক তৈরি করে থাকে আরএনএ প্রাইমেজ এনজাইম। দেন আসতেছে ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ এনজাইম 3। এই বেচারার কাজ কি? এই বেচারা হইতেছে এই যে নিউক্লিয়েটেড কমপ্লিমেন্টারি যে নিউক্লিয়েটগুলো তৈরি হবে, সেই নিউক্লিওটাইডগুলোকে সে আরএনএর কাছাকাছি আনবে, এখানে 3 প্রাইম প্রান্তে সংযুক্ত করে নতুন স্ট্র্যান্ডগুলোকে সে তৈরি করতেছে। কি বলছি? এই যে আরএনএ প্রাইমারটা তৈরি হয়েছিল রেপ্লিকেশন ফরক বরাবর, সেই ডিএনএ পলিমারেজ 3 এনজাইমটা কমপ্লিমেন্টারি যে আমার নিউক্লিওটাইডগুলো আছে সেই নিউক্লিওটাইডগুলোকে সে আনবে, আনার পরে আরএনএ প্রাইমারের 3 প্রাইম প্রান্তে, এই যে 3 প্রাইম প্রান্ত, সে 3 প্রাইম প্রান্ত থেকে সে জোড়া দেওয়া শুরু করবে। বোঝা গেছে? এটাই ছিল হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এর কাজ। এখন হইতেছে আপনাদের যে জিনিসটা হচ্ছে, এখন তো সেই জিনিসগুলো তো আমাদের এখন তৈরি হয়ে গেছে, ঠিক না? আমাদের প্রাইমার তৈরি হয়ে গেছে, এখন তো এটাকে জোড়া লাগাইতে হবে। জোড়া না লাগানো লাগবে না, সেটা কি করবে? এই যে ডিএনএ রেপ্লিকেশন খণ্ড খণ্ড অংশ তৈরি হইতেছে, আপনারা দেখেন এই যে একটা খণ্ড তৈরি হয়েছে, এখানে একটা খণ্ড তৈরি হয়েছে, এই খণ্ডগুলোকে আমরা বলতেছি ওকাজাকি খণ্ড। জাপানি একজন বিজ্ঞানী, ওনার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে কি ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ড বলতেছি আমরা। এই ওকাজাকি খণ্ডগুলোকে একত্রে লাগানোর জন্য আমরা লাইগেজ এনজাইমকে আনতেছি। কোন এনজাইম? লাইগেজ এনজাইমকে আনতেছি। লাইগেজ এনজাইমের সাহায্যে মূলত এই যে ডিএনএ গুলা ওকাজাকি খণ্ডগুলো পরিপূরক স্ট্র্যান্ডের সাথে প্রান্তে যুক্ত হয়, একদম স্ট্রং বন্ডিং এসে ক্রিয়েট করে এখানে। সে হাইড্রোজেন বন্ধনগুলো সৃষ্টি করতে সাহায্য করে, এবং কোনোভাবে যে সৃষ্টি অংশের নিরবিচ্ছিন্নতা, মানে কখনো যদি বিচ্ছিন্ন না হয়ে যায়, সেই জিনিসটা সে নিশ্চিত করতেছে এই লাইগেজ এনজাইমটা। আমাদের ডিএনএ কিন্তু অলরেডি হয়ে গেছে, নতুন ডিএনএ তৈরি করা হয়ে গেছে। এখন ডিএনএ প্রুফ রিং দেওয়া লাগবে, ঠিক না? খুব ইম্পর্টেন্ট একটা ধাপ ডিএনএ প্রুফ রিং করা। আপনারা জানেন কিনা ঠিক জানি না, আপনারা তো ওই চ্যাপ্টার পড়েন, যারা এইচএসসি 25 তারা পড়ছো জিওলজিতে। লিথাল জিন বলে একটা কথা আছে, ঠিক না? জিনের ওখানে কিন্তু কি হয়, আমাদের ডিএনএর যে গঠন সেই স্ট্রাকচারের পরিবর্তনের কারণে কিন্তু আমাদের জিনগুলো উল্টাপাল্টা স্ট্রাকচার, উল্টাপাল্টা আচরণ করে, এবং লিথাল জিন একটা মারণবাদী জিন, সে ডিএনএতে অবস্থান করে, তার কারণে মানে অপত্য অবস্থায় একটা ভ্রূণ মারা যায়, ঠিক না? এবং আরও অনেকগুলো জিন আছে, এবং অঙ্কোজিন আছে, ক্যান্সার তৈরি করতেছে। সো ডিএনএ যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, আপনার কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য তো চেঞ্জ হবে, সাথে তোমার মেটাবলিজম যে কার্যক্রমগুলো আছে সেগুলো পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমাকে ডিএনএ প্রুফ রিডিং দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং কিছু প্রোটিন দিয়ে রিপেয়ার কমপ্লেক্স গঠন করা হয়, এবং এই রিপেয়ার কমপ্লেক্সগুলোই মূলত কি করতেছে, কাজ করতেছে। কি গঠন করতে লাগতেছে এখানে? রিপেয়ার কমপ্লেক্স। রিপেয়ার কমপ্লেক্স কে গঠন করতেছে? ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং কিছু প্রোটিন। ওরা মিলিত হয়ে কি করতেছে? আমার রিপেয়ার কমপ্লেক্স তৈরি করতেছে, এবং রিপেয়ার কমপ্লেক্সটা ডিএনএ প্রুফিং বা কোনো ওরা মানে পড়তে থাকে, এবং যদি কোনো ভুল পায় তাহলে সেই জিনিসটাকে তারা হচ্ছে চেঞ্জ করে ফেলে বা ঠিক করে ফেলে, সংশোধন করে ফেলে আর কি। এই ছিল হচ্ছে ডিএনএর যে হচ্ছে আমাদের রেপ্লিকেশনের যে ফুল ডিটেলসটা। চিত্রটা মাস্ট দেওয়া লাগবে,
এভাবে পুরাতন নতুন প্রাইম, 3 প্রাইম, পুরাতন নতুন প্রাইম, কোন দিকে এখানে 5 প্রাইম টু 3 প্রাইম, এখানে 5 প্রাইম টু 3 প্রাইম, এগুলো সব তোমাকে দেখানো লাগবে এবং ধাপ ওয়াইজ বইয়ের মতো অনেক বিশাল করে ব্যাখ্যা দেওয়া, ও ব্যাখ্যাগুলো তোমার লাগবে না, জাস্ট মেইন কথাগুলো আমার লাগবে, কারণ অত বড় ব্যাখ্যা দিয়ে তুমি পরীক্ষার সময় পাবা না লেখার জন্য। এটাতে সর্বোচ্চ হয় 3 বা 4 মার্ক থাকবে, তাই না? হাইয়েস্ট 4 মার্ক থাকবে। 4 আউট অফ 4 তোলা খুবই ইজি। চিত্র দিবা, ধাপগুলোর নাম দিবা, এনজাইমগুলোকে বোল্ড করবা, বোল্ড করে করে কোন এনজাইম কী কী কাজ করতেছে সেটা জাস্ট ব্যাখ্যা করবা, বাস। টোটাল এনজাইম লাগে হচ্ছে 6টা: টপোআইসোমারেজ, ডিএনএ হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, লাইগেজ এবং হইতেছে প্রাইমেস। বাস এই 6টা প্রোটিনের কথা, আরএনএ প্রাইমেস এনজাইম, এই 7টা প্রোটিনের কথা, 7টা এনজাইমের কথা তুমি সুন্দরভাবে লিখবা, বাস, ইটস ওকে, ফাইন, তোমার ডিএনএ রেপ্লিকেশন ব্যাখ্যা হয়ে গেছে। আমি আবারও বলতেছি কোন কোন এনজাইমগুলো তোমাকে এখানে লেখা লাগবে। প্রথমে আসছিল আমাদের হেলিকেজ এনজাইম। সে কি করছিল? হেলিকেজ এনজাইম সে তন্তুগুলা খোলা শুরু করছিল। দেন আসছিল আমাদের টপোআইসোমারেজ এনজাইম। টপোআইসোমারেজ এনজাইম কি করছিল? এগুলো যাতে কখন আবার পেঁচায় না যায় সেটা নিশ্চিত করছিল। দেন আসছিল সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই বেচারা কি করছিল? এখানে রেপ্লিকেশন ফর্কের মাঝখানে বসছিল যাতে এগুলোর মধ্যে আবার হাইড্রোজেন বন্ধন, নিউক্লিওটাইডগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন ঘটিত হতে না পারে, ঠিক আছে? দেন আসছিল আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এনজাইম কি করছিল? 5 প্রাইম টু 3 প্রাইম বরাবর সে নতুন একটা ধাঁচ তৈরি করার রেপ্লিকেশন কাজটা শুরু করছিল এবং ডিএনএ পলিমারেজ 3 নামক একটা এনজাইম ছিল যে কিনা হচ্ছে আরএনএ প্রাইমেজের সাথে এই যে নতুন যে আমাদের যে থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এডিন এগুলো তৈরি হবে সেগুলো সে আরএনএ 3 প্রাইম প্রান্তে বসাই দিয়েছিল, জাস্ট বসায় শুরু করছিল, জাস্ট এগুলোকে একসাথে বসানো। এবং হচ্ছিল আরএনএ প্রাইমাস এনজাইম ছিল একটা, সে কি করছিল? এই যে রেপ্লিকেশন ফর্ক বরাবর ছিল, রেপ্লিকেশন ফর্ক বরাবর সে একটা আরএনএ প্রাইমার গঠন করছিল, জাস্ট নতুন করে একটা আরএনএ ধাঁচ তৈরি করছিল। দেন আসতেছিল হচ্ছে লাইগেজ এনজাইম। এই লাইগেজ এনজাইম কি করছিল? আমাদের যে ডিএনএ খণ্ডগুলো আছে, যে খণ্ড 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 করে সে প্রতিলিপিত হয়েছে, এই খণ্ডগুলোকে সে একত্র করছে, করে একটা নিউ ডিএনএ ক্রিয়েট করছে, বাস, আর কিছুই করে নাই। আশা করি বুঝা গেছে। এই জিনিসগুলো তোমরা হচ্ছে লিখবা পরীক্ষার হলে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ 6টা, এই 6টা তোমরা জাস্ট পরীক্ষা হলে লিখবা, বোল্ড করে এগুলোকে অবশ্যই, এগুলো যাতে খুব ভালোভাবে দেখা যায়, ইংলিশে লিখবা, তাহলে হচ্ছে সাবজেক্ট চোখে পড়ে, এগুলো খুব বোল্ড করে লিখবা যাতে এগুলো সাবজেক্ট চোখে পড়ে এবং চিত্রটা সুন্দর করে দিবা। এবং অবশ্যই কীভাবে দিবা? প্রথমে হচ্ছে ধাপ 1 বর্ণনা করবা, তারপর চিত্র দিবা, দেন ধাপ 2 আর ধাপ 3 ছোটো করে শেষ করে দিবা, বাস, মোর দেন এনাফ 4 আউট অফ 4 পাওয়ার জন্য। আমি নিজে খাতা দেখছি, উদ্বাসের খাতা হচ্ছে আমি দেখতাম, সো হচ্ছে ওখানে কিছুটা তো আইডিয়া আমার আছে, ঠিক আছে? প্লাস অফলাইন কোচিংও আমি খাতা দেখি, সো খাতা দেখার একটা আইডিয়া কিন্তু আমার আছে, ওখান থেকে আমি বলতেছি কীভাবে তোমরা পরীক্ষা আনসার করবে। সো আশা করি তোমাদের ডিএনএর বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ডিএনএতে মূলত আমাদের এই জিনিসগুলোই ছিল পড়ার মতো, আর বাদবাকি যে জিনিসগুলো ছিল সেগুলো তো হচ্ছে তোমাদের হচ্ছে হাতি পড়াই দিবে। আমি জাস্ট শুধু এখানে আরেকটা জিনিস হচ্ছে তোমাদেরকে একটু লিখে দিয়ে দিতে চাই। তোমরা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো কোনো ইম্পর্টেন্ট এত হামই না তোমাদের জন্য, সংজ্ঞাগুলো পড়বা তোমরা। আমি শুধু একটা জিনিস বলবো, সেটা তোমরা একটু লিখে রাখতে পারো বইয়ের মধ্যে, হচ্ছে এমসিকিউর জন্য হচ্ছে লিখে রাখতে পারো। রেপ্লিকেশন মানে হইতেছে কি? ডিএনএ থেকে আমি ডিএনএ তৈরি করবো, তাই তো? এটা হচ্ছে রেপ্লিকেশনের মানে। ট্রান্সক্রিপশনের মানেটা কি? ট্রান্সক্রিপশনের মানে হইতেছে ডিএনএ থেকে আমি হচ্ছে আরএনএ তৈরি করবো, অর্থাৎ একটা ডিএনএ থেকে যদি আমি একটা আরএনএ প্রাইমার তৈরি করি, বাস এখানে কি হয়েছিল? এখানেও কিছু না, আগের মতোই তৈরি হতে দেবে, জাস্ট আরএনএ প্রাইমেস এনজাইম এসে আরএনএ প্রাইমারটা তৈরি হওয়ার পরে ওই আরএনএ প্রাইমারটা আলাদা হয়ে যাবে। আগে কি হয়েছিল? লাইগেজ এনজাইম এসে খণ্ডগুলো একত্র করছিল, ডিএনএ পলিমারেজ 3 এনজাইম এসে প্রাইমারটাকে একত্র করছিল, না এখানে এগুলো কিছু হয় না, ওখানে ওই ধাঁচ তৈরি হয়েছে, ধাঁচ থেকে আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, ওই আগেরটার মতোই, কোনো তফাৎ নেই এখানে। ট্রান্সলেশন হইতেছে আরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি করার কাজটা হচ্ছে করে আমাদের ট্রান্সলেশন। এখন হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন বলে একটা কথা আছে। রিভার্স ট্রান্সক্রিপশন মানে হচ্ছে আরএনএ থেকে যদি আমি হচ্ছে ডিএনএ তৈরি করি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এবং এই জিনিসটা হচ্ছে এইচআইভি ভাইরাসে ঘটে, একই সাথে হচ্ছে করোনা ভাইরাসও কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন করতো। আমাদের যে করোনা অনেক মহামারী ব্যাধি আকার ধারণ করছিল, কারণ ও হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন করতো। এই জিনিসগুলোর জন্য হচ্ছে এগুলো হচ্ছে হইতেছে। আর হচ্ছে তো এই আর কি, এই হচ্ছে তোমাদের আচ্ছা সেন্ট্রাল ডগমাটা পড়তে ভুলে গেছি।
সেন্ট্রাল ডগমা যেটা বা কেন্দ্রীয় প্রত্যয় সেটা আমার কিছুই না, সেটা জাস্ট হচ্ছে ডিএনএ থেকে সৃষ্টি হবে আরএনএ, আরএনএ থেকে সৃষ্টি হবে প্রোটিন, প্রোটিন হচ্ছে সর্ববৃহৎ কর্মী অণু, প্রোটিন কি করবে আমাদের মানবদের সেল টেল সব তৈরি করবে। আমরা জানি আমাদের দেহের ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে প্রোটিন, ঠিক না? তো সেন্ট্রাল ডগমাটা কিরকম হবে, এ হচ্ছে ডিএনএ, ডিএনএ থেকে হচ্ছে আমাদের আরএনএ তৈরি হবে, এখানে অবশ্যই তোমরা রেপ্লিকেশন লিখে দিবা। দেন ডিএনএ থেকে হচ্ছে কি হবে, এ হলো ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন থেকে কি করতেছে সে প্রোটিন এমআরএনএ তৈরি করতেছে, এবং এখানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন এমআরএনএ থেকে কিন্তু আরএনএ বা ডিএনএ তৈরি হইতেছে। ও সরি, ডিএনএ থেকে তো ডিএনএ তৈরি হইতেছে, সরি সরি সরি, রেপ্লিকেশন থেকে তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইতেছে, ডিএনএ থেকে যেন এমআরএনএ তৈরি হইতেছে, এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে কি হইতেছে প্রোটিন হইতেছে, এখানে ট্রান্সলেশন লিখবো বাস। এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা, এটা 2 মার্কে আসে। তখন তোমাকে কি করা লাগবে, বলবা যে জীবনের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হবে, আরএনএ থেকে ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি হবে, ডিএনএ থেকে হচ্ছে এমআরএনএ সৃষ্টি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। প্রোটিন আমাদের মানবদের সবচেয়ে বড় বৃহৎকর্মী অণু, প্রোটিনই কিন্তু আমাদের দেহে সব কিছু, ওকে। এবং এই জিনিসটা হচ্ছে দেন এভাবে একটা ছক দিয়ে দেখে দিই আমরা, বাস 2 মার্ক পেয়ে যাবে, হ্যাপি। এই ছিল হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ লাইফ। সো আশা করি তোমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারছো আমি যা পড়ানোর চেষ্টা করছি। আর জিনের যে ব্যাপার সেটা হচ্ছে হাতে তোমাদের মেবি পড়াইছে, বা হচ্ছে যদি না পড়াইছে তাহলে পড়াই দিবে, বাট ব্যাপার না। এই ছিল হচ্ছে বিষয়। সো দেশের অবস্থা খুব বিষয়টা যে ভালো তাও না, বাট আমাদের পড়াশোনা করা লাগবে। তোমরা জানো যে তোমাদের এইচএসসি 24 শতক পিছিয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষা তো পিছাবে না, তোমাদের পরীক্ষা অন টাইম হবে। তারা 26 আসো, তাদের কলেজ শুরু হওয়ার কথা 5ই আগস্ট থেকে, শুরু হবে কিনা নট শিওর, হইতেও পারে নাও হতে পারে, বাট তোমাকে তোমার পড়া শুরু করতে হবে। তোমার কলেজ কবে খুলবে সেটা বিষয় না, বিষয় হচ্ছে তোমার হাফ ইয়ারলি পরীক্ষা অন টাইমে হবে, সর্বোচ্চ 1 মাস পিছাবে। অ্যান্ড দেন হচ্ছে এইচএসসি 25 তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা অনেকের হয়ে গেছে, আমার সিলেটে কিছু স্টুডেন্টদের এমসি কলেজগুলোতে হচ্ছে হয়ে গেছে, অনেক জায়গায় শুনছি এখনো হয় নাই, অনেক জায়গায় হচ্ছিল দেন অফ হয়ে গেছে। সো ওগুলো কোনো ব্যাপার না, তোমাদের প্রি টেস্টটা টেস্ট টাইমলি হবে যখনই তোমরা শুরু করো না কেন। সো তোমাদের পড়াশোনাটা আস্তে আস্তে স্টার্ট করো। আমি জানি দেশের অবস্থা অনুযায়ী আসলে এখন পড়ার কথা না, সবাই হচ্ছে মোবাইল ফেসবুকে আসলে নিউজের জন্য বসে থাকি আমরা। তারপর আমাদের পড়া শুরু করতে হবে। আর হচ্ছে আমাদের নতুন একাডেমিক সাইকেল আসতেছে, ফ্যাটার্স একাডেমিক সাইকেল 1.1 1.0 এর সাফল্যের ধারাবাহিকতায় আমরা একাডেমিক সাইকেল 1.1 আনছি। আমাদের আগের সাইকেলের সাবজেক্ট ছিল 3টা, কেমিস্ট্রি, বায়োলজি আর ফিজিক্স। এই সাইকেলে আমরা 4টা সাবজেক্ট এড করছি। একটা হইতেছে ইংলিশ, যেখানে তোমাদেরকে মডিফায়ার আর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস পড়ানো হবে এই মাসে, মানে আমাদের তো মান্থলি সাইকেল ওয়াইজ আর কি, মানে যতদিন পর্যন্ত আমার এই সাবজেক্ট চ্যাপ্টার এই টপিকগুলো শেষ না হবে। বায়োলজিতে হচ্ছে সেকেন্ড পেপার পড়ানো হবে তোমাদেরকে, সেকেন্ড পেপারের হচ্ছে প্রথম অধ্যায় আর হচ্ছে তৃতীয় অধ্যায় পড়ানো হবে, অর্থাৎ প্রাণীর যে ধারাবাহিকতা আছে, প্রাণীর ধারাবাহিকতা চ্যাপ্টারটা, প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস। আর দেন হচ্ছে 3 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের হচ্ছে পরিপাক, ওকে। দেন হচ্ছে কেমিস্ট্রি তো আমি পড়াবো ইনশাল্লাহ। কেমিস্ট্রিতে হচ্ছে তোমাদেরকে 4th চ্যাপ্টার পড়াবো, চতুর্থতে প্রথম পত্রের। অ্যান্ড দেন হচ্ছে ফিজিক্স, ফিজিক্স হচ্ছে তোমাদেরকে পড়ানো হবে হচ্ছে 3য় অধ্যায় গতিবিদ্যা এবং প্রথম অধ্যায় বিজ্ঞান প্রথম পত্রে। এইচএসসি যারা 26 হাজার তোমাদের কথা চিন্তা করি মূলত কোর্সটা সাজানো। এখন হয়তো বলতে পারো যারা হচ্ছে এইচএসসি 25 আসো, ভাই ফিজিক্সের 3 নম্বর অধ্যায় আমাদের নেই, নো প্রবলেম। তুমি যদি যে কোনো একটা কোর্সে এনরোল করো তোমাকে হচ্ছে 400 টাকা হচ্ছে পে করা লাগবে, যে কোনো একটা কোর্সে এনরোল করলে। যদি তুমি হচ্ছে 4টাতে একসাথে করো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের জন্য 1400 টাকা, 200 টাকা ডিসকাউন্ট। 4টাতে একসাথে এনরোল করো। এখন হয়তো বলতে পারো ভাই যারা 25 আসো তারা হয়তো বলতে পারো ফিজিক্সের 3 নম্বর অধ্যায় আমার দরকার নেই ভাই, তাহলে আমি এখন কীভাবে, তাহলে তো 3 4 1200 টাকা হয়ে যেতেছে ভাই। নো প্রবলেম, তুমি 3টা কোর্সে এনরোল করো, তোমার জন্য হচ্ছে 900 টাকা, 3 4 12 তোমার জন্য হচ্ছে 300 টাকায় আমরা ছাড় দিলাম, হয়ে গেছে। তাও তোমরা পড়াশোনা করো, স্টার্ট করো নতুন করে পড়াশোনা, ইনশাল্লাহ খুব ভালো কিছু একটা পাবো। আমাদের ফিচারগুলো আবারও বলতেছি 24/7 তোমরা আমাদের থেকে হচ্ছে সাপোর্ট পাবা। আমরা অফলাইনে চলে গেলেও আমাদের সাপোর্ট টিম তোমাদেরকে হেল্প করবে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে প্রতিটা ডেইলি এক্সাম বেস আমাদের একটা এক্সাম সিস্টেম আছে, হ্যাঁ। আমাদের সিকিউ এক্সাম আমরা জানি অনলাইনে সিকিউ এক্সাম নেওয়াটা একটা প্যারা, অনেকে দিতে চায় না, অনেকে হচ্ছে খাতা দেখার ঝামেলা, যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি একটা না। পাশাপাশি আমরা সিকিউটার প্রতি একটু ফোকাস দিচ্ছি, সিকিউতে মার্ক না পাইলে আসলে হয় না, এখন এমসিকিউতে আসলে এখনও চলে না। তো সেক্ষেত্রে কী করা হয়, আমরা হচ্ছে সিকিউ হচ্ছে
তোমাদের টাইম দিয়ে দিই। এই টাইমের ভিতরে হচ্ছে খাতা সাবমিট করা লাগে, ক্যাম স্ক্যানার অ্যাপ দিয়ে তোমরা পিডিএফ বানায় খাতা সাবমিট করবো, আমরা হচ্ছে টাইমে তোমাদের রেজাল্ট দিয়ে দিব। এবং এমসিকিউ এক্সাম টেস্ট মজের মাধ্যমে সেটা তোমরা সবাই জানো। এবং এর সাথে প্রবলেম সলভিং ক্লাসও দেওয়া হবে। আমাদের লাস্ট যে সাইকেল সেটা 2 মাস ধরে চলছিল, প্রবলেম ছিল, প্রবলেম সলভিং ওরা 2 মাসের কাছাকাছি চলছে। এখন নতুন সাইকেল শুরু হচ্ছে, এটাও হয়তো বা ততদিন পর্যন্ত শেষ হয়। মানে অনেকে মনে করে যে ভাই মান্থ শেষ হওয়ার আগে মনে আপনারা তাড়াহুড়া করে শেষ করে দেবেন না, বিষয়টা এমন না। আমাদের একদম ধীরে সুস্থে আমরা পড়াবো, প্রবলেম সলভিং ক্লাস আসবে, ধীরে সুস্থে পড়াবো। যখন আমাদের কাছে মনে হবে হ্যাঁ কোর্সটা শেষ হয়েছে, পুরো সবাই সবগুলো পরীক্ষা ভালো করতেছে, দেন আমরা কোর্সের এন্ডিংয়ে যাব। সো আশা করি তোমরা সবাই এনরোল করবা, বা যারা আমাদের পরিচিত আছে তাদেরকে তোমরা এনরোল করতে উদ্বুদ্ধ করবা আমাদের একাডেমিক সাইকেলে। আমাদের প্ল্যাটফর্মটা ছোটো হতে পারে, আমাদের স্মার্ট বোর্ড না থাকতে পারে, কিন্তু আমাদের যে ডেডিকেশন সেটা ইনশাল্লাহ কমতি পাবা না তোমরা। আমাদের থেকে প্রতিটা মেন্টর থেকে তোমরা কন্টিনিউয়াস সাপোর্ট পাবা ইনশাল্লাহ। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।